হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা দেখব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এর মাধ্যমে যে এই ফুল মুন গুরু পূর্ণিমা, তো আমাদের গুরুদেবের কি আশীর্বাদ রয়েছে, সে গুরু মা হোক গুরুদেব হোক, বেসিক্যালি আপনার স্পিরিট গাইড, আপনার গুরু, তাদের তরফ থেকে কি চ্যানেল মেসেজেস আসে। আই এম জাস্ট আ মিডিয়েটর। আর আমি জানি আপনারা অপেক্ষা করছেন অনেক দিন থেকেই, রিডিং আসেনি, মধ্যেখানে একটু বেশি গ্যাপ হয়ে গেছে। আসলে শরীরটা সেই জ্বর হওয়ার পর থেকে আহ, দুর্বলতাটা প্রচুর রয়েছে। আর অনেকেরই হচ্ছে এই জ্বরটা, যেটা আমি শুনতেও মানে শুনছি সব জায়গায়। সো বেসিক্যালি ভীষণ উইকনেস লাগে। লাস্ট কয়েকদিন তো আমি সারাদিনই ঘুমোচ্ছিলাম, সারাদিনই শুয়েছিলাম। তো দেখা যাক, অনেকগুলো টেস্ট দিয়েছে, ডক্টরের সাথে কথা বলেছি। ওনারও, আমাদের যিনি ডক্টর আছেন, যিনি দেখেন সব সময়, ওনার নিজেরও এই সেম জ্বরটা হয়েছিল। তো উনি তো ছিলেন না, তো সেভাবে ওনাকে দেখানো হয়নি, শুধু ফোনে ফোনে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে যা মেডিসিন উনি বলেছিলেন তাই নিয়েছিলাম। তো উনি কিছু টেস্ট লিখেছে, উনি বলছে ঠিক আছে, এটা জ্বর থেকেই হচ্ছে, এবার তাও যদি কিছু প্রবলেম থেকেও থাকে তো সেটা ধরা পড়বে। সো টেস্ট করব আগামীকাল। কারণ এত উইক লাগছে, খালি মনে হচ্ছে শুয়ে থাকি, বিশ্রাম করি, একদম কোনো কিছুতে, একদম মন লাগছে না কোনো কিছুতে। ইভেন আমি যে আর্টের পরীক্ষাটা দিয়েছিলাম, সেই পরীক্ষার একটা রিটেন পরীক্ষা ছিল, সেই ডেটটা আমি পুরো মিস করে দিয়েছি। মানে একদিন প্র্যাকটিক্যাল ছিল আর্টের, ছবি আঁকতে হবে, আর একদিন রিটেন ছিল, সেই রিটেনের দিনটা আমি ভুলেই গেছি। মানে এত শরীর দুর্বল লাগছে, ডেটই মিস হয়ে গেছে। হঠাৎ করে গতকাল আমার সকালবেলা মনে পড়ছে যে আমার তো রিটেনের ডেটই চলে গেছে। তারপরে আবার ইনস্টিটিউটে স্যারকে কল করে বললাম যে শরীরে দুর্বলতার জন্য আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, আদারওয়াইজ যদি মনে থাকতো আমি যেভাবে হোক যেতাম রিটেন এক্সাম দিতে। সেই বলে মেডিকেল দিয়ে তারপরে আমি রিটেন এক্সাম কালকেই দিয়ে এসেছি বিকেলে। সো কিরম একটা যেন হয়ে যাচ্ছে। যাই হোক, এনিওয়ে, আচ্ছা, আহ, আপনাদের এর আগের দিনও আমি শেয়ার করেছি যে একটা ওয়ার্কশপ এসেছে আবার, সেটা হলো ব্লাড লাইন হিলিং অ্যান্ড ডিএনএ অ্যাক্টিভেশন ওয়ার্কশপ, যেখানে আপনার এক তো মাদার ওয়ার্ম হিলিং হবে এখানে, গর্ভাশয়, তারপর ফাদার লাইনেজ মানে হচ্ছে মাদার, মায়ের তরফ থেকে আপনি যতগুলো নেগেটিভ এনার্জিস ক্যারি করছেন সেগুলো থেকে ডিট্যাচমেন্ট এবং সেখান থেকে হিলিং, এবং বাবার তরফ থেকে যা যা নেগেটিভ এনার্জি আপনি ক্যারি করছেন, কার্সেস হতে পারে, ব্লাড লাইনের কার্সেস হতে পারে, রক্তের, ওকে, সো সেই কার্সেস গুলোকে হিলিং করার মেডিটেশন প্র্যাকটিস করানো হবে। এছাড়া আমরা আরেকটা যেটা প্র্যাকটিস করব, ডিএনএ অ্যাক্টিভেশন, মানে লাইট কোডসকে রিসিভ করে আমরা ডিএনএ কে অ্যাক্টিভ করতে পারি। এগুলো মেডিটেশন থেরাপির মধ্যেই পড়ে। ইয়েস, এটা তাদের জন্য খুবই ভালো হবে, বেনিফিশিয়াল, যারা খুবই মানে নেগেটিভ এনার্জিস বারবার অ্যাটাক করে আপনার উপর, বা আপনার কোনো আম, ওই হয় না যে সবসময় নজর লেগে যাওয়া, সব সময় শরীর খারাপ হওয়া, এরকম টাইপের ব্যাপার যাদের থেকে থাকে। বিশেষ করে তো টুইন ফ্লেমসদের খুবই কমন, এটা স্টার চাইল্ডদের, টুইন ফ্লেমসদের খুবই কমন, সব সময় ওদের বডি এত সেন্সিটিভ হয় যে কথায় কথায়। তো আমরা যখন অ্যাক্টিভেশন গুলো প্র্যাকটিস করি না, তো যদিও আমাদের কিছু হয় খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। ওকে, সো এই ছোট ছোট হিলিং গুলো আমরা প্র্যাকটিস করতে পারি মেডিসিনের সাথে সাথে। তারপর আরেকটা যেটা আছে, নিউ সিড ইমপ্লান্ট, মানে আমরা, আপনারা জানেন যে 8-8 পোর্টাল, আর এই 8 পোর্টালেই আমরা যে সিড, মানে যে নতুন বিগিনিং বা নতুন চ্যাপ্টার স্টার্ট করি আপকামিং ইয়ার্স, আপকামিং বছর বা নেক্সট ইয়ারের মধ্যে, সেটা আমরা 3D-তে গ্রাউন্ড করতে পারি। ওকে, সো অনেকে এটা জানে না, তো বেসিক্যালি ওই জন্য বুঝতে পারে না যে কি করব। তো এই টাইম জোনটা খুবই ভালো হয় নতুন সিড, ঠিক আছে, নতুন বীজ বপন করার জন্য। যারা একই
কার্মিক সাইকেল বা একই প্যাটার্ন, একই লুপের মধ্যে চলতেই থাকেন, লুপটা ব্রেক করতে পারেন, লাইফে একই টাইপ একই প্যাটার্ন চলছে, ব্রেক করতে পারছেন না, তো ওই টাইম লাইনটা কোল্যাপস করে নিউ সিড আমরা বপন করতে পারি। তো নেক্সট ইয়ারে তার 3D-তে গ্রাউন্ডিং দেখতে পারি, 3D-তে দেখতে পারি, রিয়ালিটিতে। ওকে, সো এটা অনেক ক্ষেত্রে অনেকের হয়তো ম্যারেজ হতে পারে, এটা অনেকের ক্ষেত্রে হয়তো আপনি কনসিভ করতে চাইছেন, সেটা হতে পারে। সো সব রকম বিজনেস নতুন স্টার্ট করতে চাইছেন, বা চাকরির একটা কিছু নতুন স্কোপ চাইছেন, পড়াশোনায় নতুন স্কোপ চাইছেন, লাইফে নতুন ওয়ে চাইছেন, যাই হোক একই কর্মা চ্যাপ্টার আর সাইকেলের মধ্যে একই লুপের ভেতরে ঢুকে আছেন চক্রভিউ, সেটাকে ব্রেক করতে চান, তো এই ওয়ার্কশপটা আপনার জন্য। জন্মাষ্টমীও আসছে, তো নতুন সিড ইমপ্লান্ট করার জন্য তো খুবই ভালো। সো অবশ্যই যারা জয়েন করতে চান, এখানে সব ডিটেলস আছে, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, ওখানে ফোনপে জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তো পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং সেখানেই আপনি মেনশন করবেন যে আপনি এই ডেটসগুলোতে জয়েন করতে চান। সমস্ত ডেটস থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে স্ক্রিনে দেওয়া থাকে। তাও আপনারা হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞেস করেন যে ডিটেলস শেয়ার করুন, আমি বুঝতে পারি না আমি কি ডিটেলস শেয়ার করব আর কি আপনারা জানতে চাইছেন অ্যাকচুয়ালি। এখানে জুম লাইভ হবে, সব কিছু এখানে বলা আছে। ওকে, সো প্লিজ কল করবেন না, যদি জয়েন করতে চান পেমেন্ট করবেন, স্ক্রিনশট পাঠাবেন, অ্যান্ড যেদিন ডেটগুলো দেওয়া আছে, 4টে ডেট দেওয়া আছে, ওকে, সেদিন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এনিওয়ে এখানে আমি দুটো অপশন রাখছি আজকে, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হবে। আচ্ছা, গ্রুপ 1-এ হচ্ছে বৃহস্পতি, আমি দুটোই গুরুকে রেখেছি, গুরু বৃহস্পতি গ্রুপ 1-এ আছে, গ্রুপ 2-এ আছে দা বুদ্ধা, লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধা, ঠিক আছে। এছাড়া আমি দুটো ক্যান্ডেলসও রাখছি, ব্ল্যাক ক্যান্ডেল অ্যান্ড পার্পল ক্যান্ডেল। তো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং, তো আপনারা বেছে নিন আপনাদের যেটা পছন্দ। হ্যালো গ্রুপ 1, যদি আপনি গুরু বৃহস্পতি বেছে নিয়েছেন বাই ব্ল্যাক ক্যান্ডেলটা, আমি একটু লাইটটা অফ করে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। সো দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে আজকের জন্য। এসিটা আমি আগে অফ করে নিই। সো এখন এনার্জি ওয়াইজ যে শিফটিংগুলো দেখা যাচ্ছে, যে
আহ, আপনার ভেতরে সাপ্রেস থাকা ইমোশনগুলো না সারফেস হবে। এটা এর জন্য সারফেস হবে বিকজ ওই ইমোশনসগুলোকে একসেপ্ট করতে হবে। আমাদের জীবনে ইমোশনসও খুব ইম্পর্টেন্ট, মানে লাভ লাইফও আমাদের ইম্পর্টেন্ট। একটা লাভ লাইফ মানে যে শুধু স্পেসিফিক কিছু ব্যক্তির সাথে সম্পর্ক আছে তা বলছি না। লাভ হচ্ছে একটা এমন ভাইব্রেশন যেটা আমাদের লাইফে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালোই না বাসি, যেমন আমাদের কর্মকেও যদি ভালো না বাসি, বা মানে মানুষদেরকে, পশু পাখিদেরকে, সকলকে যদি ভালোবাসতে না শিখলাম, তাহলে নিজেকে, তাহলে আর কি করলাম? তো ইমোশনসও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জিনিসের রিয়েলাইজেশনটা আপনার মধ্যে অনেকটাই হবে যে সবেতেই আমি লাভকে নিয়ে আসবো। একটা এরকম চেঞ্জেস দেখা যাচ্ছে। তো আপকামিং টাইমলাইন্সগুলোতে না আপনি সব কিছুতে প্রেম জিনিসটাকে নিয়ে আসবেন। কর্মে, নিজের প্রতি, সকলের প্রতি একটা লাভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। তো যদি বলি, তো আপনার হার্ট চাকরা এখানে খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে অ্যান্ড হিল হচ্ছে। হার্ট চাকরায় যত পেন ছিল বা যত নেগেটিভ এনার্জি ছিল নিজেকে নিয়ে বা লাইফকে নিয়ে বা সব কিছুকে নিয়ে, সেগুলো সব ক্লিনস হয়ে যাবে। এখানে একটা ক্লিনজিং ভাইব্রেশন আছে, এবং তার সাথে সাথে লাভ ভাইব্রেশন। ওকে, অবশ্যই কিছুদিন থেকে চ্যানেলিং হচ্ছিল যে একটা গ্রুপ অফ এনার্জি এমন ছিল যেখানে ফরগিভনেসের ভাইব্রেশন দেখা যাচ্ছে। মানে আমি যে অন্যায়গুলো করে ফেলেছি সেগুলোর জন্য আমি ক্ষমা চাইবো। আর যারা আমার প্রতি কোনো কিছু নেগেটিভ করেছে বা কোনো অন্যায় করেছে, চিট করেছে বা যা, তাদেরকে আমি ক্ষমা করব, মানে সেই সেই সোলগুলোকেও আমি ফ্রি করব ক্ষমা করে দিয়ে। এবং যেই সোলরা আমার জন্য দুঃখ পেয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে একটা ফরগিভনেসের ভাইব্রেশনের ভেতরে থাকবো। তো ওই এনার্জির ওই গ্রুপটা যারা ছিলেন, সেই গ্রুপটাই এই ফার্স্ট অপশনে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো ইয়েস, একটা ডিপ 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 রিয়েলাইজেশন, আর নিজের সাথে টাইম স্পেন্ড করা। এই সময়টা মানে এক তো ফুলমুনের আগের দিন, ফুলমুনের দিন, ফুলমুনের পরের দিন, বা বলতে পারেন 4-5 দিন এই এনার্জি এফেক্ট থাকে। তো ওভারঅল মিলিয়ে না একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেরই ইমোশনসের সাথে নিজের, এটা দেখা যাচ্ছে। অনেকের মধ্যে একটা কি প্রবলেম থাকে, নিজের ইমোশনসকেই বুঝতে পারে না, যে নিজে নিজেকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে এবং বাকিদেরকে নিয়ে কি ফিলিংস ফিল কি করি। তো সেই এনার্জিটা এবার শিফট হয়ে যাবে। আপনি কমপ্লিট এটা ফিল করতে পারবেন যে আপনি সবাইকে নিয়ে, কোনো স্পেসিফিক ব্যক্তিকে নিয়ে, নিজেকে নিয়ে কি ফিল করেন। তো অন্তরের ভাবনা একটা ম্যাচুরিটির সাথে বেরোচ্ছে, এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে, এই শিফটটা দেখা যাচ্ছে। ইগোর তো কমপ্লিটলি ডেথ দেখা যাচ্ছে। আগে যদি খুব ইগো থেকে অপারেট করতেন, তো সেইটা ভাইব্রেশনটা এখানে পুরোপুরি ইগোর ডেথ হয়ে যাচ্ছে, ইগো আর থাকবে না। ইভেন আপনার লাইফে যারা কোনো নেগেটিভ রোল প্লে করেছে, যারা হয়তো কোনো না কোনো জায়গায় আপনাকে ডমিনেন্ট করেছে, বা কখনো না কখনো আপনার ফিলিংসকে বোঝেনি, চেষ্টা করেনি, তাদের প্রতিও না একটা ফরগিভনেস এনার্জি আপনার ভেতরে অটোমেটিক্যালি আসবে। এটা এটা জোর জবরদস্তি করতে হবে না। জানেন যে আমরা ইনিশিয়াল স্টেজে জোর জবরদস্তি হিলিং প্র্যাকটিসেস গুলো স্টার্ট করি, বাট এই ফুল মুনে না অটোমেটিক্যালি হবে, এই পূর্ণিমা অটোমেটিক্যালি আপনার ভেতরে এরকম চেতনা নিয়ে আসবে যে না, ঠিক আছে, ওরা
আমাকে কোনো না কোনো কারণে বুঝতে পারেনি, বাট আমি ওদেরকে তাও ক্ষমা করে দিচ্ছি। তো এটা, আর এটা খুব দরকার। আমরা যদি নতুন লাইফে কিছু স্টার্ট করতে যাই, যেমন বলছিলাম যে এই পোর্টাল কিন্তু নতুন স্টার্ট করারই পোর্টাল। তো যদি কিছু স্টার্ট করতে চাই, তো পুরাতন ভাইব্রেশনগুলো বা পুরাতন টাইমলাইনগুলো আমাদেরকে কোল্যাপস করতেই হয়, পুরনোকে ছাড়তেই হবে, নইলে নতুন কখনোই আসবে না। তো এই যে পরিবর্তনটার জন্যই না আপনার লাইফে একটা নতুন স্টার্ট হবে। অ্যাকচুয়ালি যেহেতু এটা গুরু পূর্ণিমা, তো আপনার যত গুরুরা রয়েছেন, যত গাইডসরা আছেন, তারা সবাই আপনার ভিতরে এই রিয়েলাইজেশনটাই নিয়ে আসছে যে অ্যাটলিস্ট আপনি নিজেকে ফিল করতে শুরু করবেন। যে বলে না অন্তর্মন, অনেকেই না নিজের অন্তর্মনের কথা বুঝতেই পারে না। এই যে লাইফ টাইম বা ফরএভার দেখবেন অনেকে সবসময় কনফিউজ থাকে আমার কি করা উচিত। এই কনফিউশন তার থাকে কেন? বিকজ সে তার অন্তর্মন, সে তার সোলের ভাইব্রেশন, এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না তার ভেতরে। তো এবার থেকে না আপনার অন্তর্মনের সাথে আপনার সম্পর্ক ভীষণ ডিপ হবে। ফলে যেই প্রশ্নের আনসার আপনি বাইরে কোথাও খুঁজে বেড়াতেন, অন্তর থেকেই সেই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। আর না একটা শান্তি ফিল হচ্ছে আমার আপনার অন্তরে, আপনার ভেতরে একটা খুবই পিস, খুবই শান্তি এরকম থাকবে। আর আরেকটা জিনিস, সমস্ত ঝগড়া, লড়াই, অশান্তি, 3D লাইফের 3D ম্যাট্রিক্সের ঝামেলা, ক্যাওস, এই মানে লাক্সারি, এই সব কিছু ছেড়ে না আপনার মনে হবে যেন আমি শান্ত শিষ্ট একটা লাইফ চুজ করি, যেখানে আমার লাইফে তারাই থাকবে যাদের সাথে আমি শান্তি ফিল করি। তো আপনার না মানে চয়েসেসের মধ্যেও একটা এরকম চেঞ্জেস দেখা যাবে, যে আপনি শান্তিকে চুজ করবেন, পিসকে চুজ করবেন, যে না আমি শান্তিতে থাকবো এবার। আমার সোল যেখানে থাকলে, যাদের সাথে থাকলে শান্ত ফিল করে, হ্যাপি ফিল করে, সেই ব্যক্তিগুলোকেই ক্লেম করবেন আপনি এই ফুল মুন এনার্জিতে। ইভেন কেরিয়ার, জীবিকা, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সব দিক থেকে লড়াই করে কোনো লাভ নেই। শান্তিতেই আসল হ্যাপিনেস, এটা আপনি বুঝতে পারবেন। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি, যদি অনেকে মিলে আপনার লাইফে আসার চেষ্টা করছে অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ পার্টনার বা যাই হোক, কিন্তু আপনার মনে হচ্ছে যে এদের সাথে আমার শান্তি নেই, ঠিক আছে? তো আমার শান্তি যার সাথে, বা আমার শান্তি যদি নিজের সাথে থেকেও হয়, বা আমার শান্তি যদি অন্য কোনো ব্যক্তির সাথেও হয়, আপনার কোনো স্পেসিফিক্যালি চয়েস থাকে, আপনি জানেন এই ব্যক্তির সাথে থাকলে আমি শান্তিতে থাকতে পারব, তো এবারে না আপনি ক্লেম করবেন নির্ভয়ে যে না ঠিক আছে, আমি আমার মেন্টাল পিসকে ক্লেম করছি, যেখানে গেলে আমি শান্তি পাবো। ডেফিনেটলি এখানে এইটাই দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে না হতে পারে যে আপনার বাড়ির পরিবেশ একটু অর্থোডক্স, বা ওই স্ট্রিক্ট একটা শাসন থাকে না, যে অনেক বাড়িতে দেখবেন ওনারা মানে পেরেন্টসরা আমাদের মনে করেন যে আমাকে আমার ছেলে বা মেয়ের লাগামটা ধরে রাখতে হবে, ও যাতে হাত থেকে ছুটে বেরিয়ে না চলে যায়। তো ওই কারণের জন্য না ওনারা লিমিট ক্রস করে অনেক দূরেও চলে যান। ইভেন ওনারা হয়তো মাঝে মাঝে এটা ভুলেই যান যে ওনাদের যে ছেলে মেয়ে তারা কোনো স্লেভ নয়, তারা হচ্ছে স্বাধীন, তারা ঈশ্বরেরই একটা অংশ। তো তাদেরও একটা ফিলিংস আছে, তাদেরও একটা ভালো মন্দ আছে, ঠিক আছে? তো সেটা তারা মাঝে মাঝে ভুলে যায়।
তাদের হ্যাপিনেস বা এ সমস্ত ভুলে যায়, এতটাই লাগাম টেনে রাখার চেষ্টা করে। পুরোপুরি যে এরা ভুল বা অন্যায় করে সেটা বলবো না, অ্যাকচুয়ালি এনারা এনাদের পেরেন্টসদের থেকে এটা শিখেছেন এবং এনাদের ব্লাড লাইন থেকে এনারা এটা শিখেছেন। তো বলতে পারেন এটা একটা ব্লাড লাইন কার্সেস, এটা একটা রং ম্যানিফেস্টেশন, রং সাবকনশিয়াস মাইন্ড প্যাটার্ন, যেগুলো ওই বংশ পরম্পরায় চলে আসছে, রাইট? তো এই অমিতাভ বচ্চনেরও একটা মুভি ছিল না, পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, তো ওই রকম টাইপেরই অ্যাকচুয়ালি ব্যাপার। আসলে যুগের সাথে সাথে আমাদের নিজেকে না সবসময় আপডেট করতে থাকতে হয়, চেঞ্জেসকে অ্যাকসেপ্ট করতে থাকতে হয়। কিন্তু কিছু মানুষ এমন থাকেন যারা চেঞ্জকে, পরিবর্তনকে ভয় পান। তো এরকম অনেকেরই থাকে, ফ্যামিলি মেম্বার্স, পেরেন্টস, বড়রা। তো যাই হোক, তো এই রকম একটা দুঃখ যদি আপনার ভেতরে ছিল, যার জন্য আপনি ধরে রেখেছিলেন যে আমার বড়রা আমাকে এরমভাবে ট্রিট কেন করে, ওরা কি বুঝতে পারে না যে আমার ভেতরে একটা কষ্ট আছে, আমার ভেতরে একটা যন্ত্রণা আছে, ওরা কেন বোঝে না? ওরা এই লাগাম টেনে রাখার জন্য আমাকে স্লেভ কেন বানিয়ে ফেলেছে? আপনি বুঝতে পেরেছেন যে ওরা তো অন্যায় করছে, ওরা আপনাকে কাঠপুতলির মতো বানিয়ে রেখেছে। তো এটা যে অধর্ম, সে জিনিসটা আপনার মাথায় অনেকদিন আগে থেকেই ঢুকে গেছিল, আপনি বুঝতে পেরেছেন। বাট কি হয় বলুন তো, আমাদের যেহেতু সব থেকে ক্লোজড ওরা, তো আমরা না ভীষণ ভেঙে পড়ি, ভেঙে পড়ি এরকম সিচুয়েশনে, যে আমার আপনজনদেরকে কি করে বোঝাবো। সো এটা একটা চ্যালেঞ্জ থাকে। বাট এইবারের শিফটে আমি দেখতে পাচ্ছি আপনি তাদেরকে না ক্ষমা করতে পারবেন ইজিলি, যে না ঠিক আছে, ওনারাও মানুষ, ওনারা অবশ্যই বাবা মা বা ফ্যামিলি মেম্বার্স, ওনারা ঈশ্বরেরই অংশ, যারা আমাদের সারা জীবন খেয়াল রাখেন, আমাদের এত বড় করেছেন। বাট ঠিক আছে, অ্যাজ আ হিউম্যান বিইং ওনারাও হয়তো কিছু ভুল করতে পারেন, সেই ভুলটাকে আপনি অ্যাকসেপ্টও করছেন এবং ওনাদেরকে আপনি ফরগিভ করছেন। এই যে আপনি ওনাদেরকে ফরগিভ করছেন, ওনাদের সোল কিন্তু হাই ডাইমেনশনের দিকে অ্যাসেন্ড হবে। ইয়েস, এটাই আমি এতদিন আপনাদেরকে বলতাম, যদি টক্সিক মানুষদের সাথে আপনি ডিল করতে চান তো তাদেরকে ক্ষমা করুন। ফরগিভ করা মাত্রই তারা হাই ডাইমেনশনের দিকে অ্যাসেন্ড হয়ে যাবে। তারা যে ডিমন্সদের ট্র্যাপে ছিল সেখান থেকে বেরিয়ে তারা এবার তাদের অ্যাওয়েকেনিংটা ধীরে ধীরে স্টার্ট হবে। এই জন্মে যদি স্টার্ট নাও হয়ে থাকে তো নেক্সট যে বার্থ তারা নেবে সেখানে নিশ্চয়ই তাদের অ্যাওয়েকেনিং হবে। তো তাদের উপর রেগে গিয়ে বা তাদের কাজকর্ম দেখে নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে ব্লেম করে যে আমার জীবনে কেন এটা হলো, এটার লো ভাইব্রেশনাল এনার্জি। এর ফলে না আপনি মুক্তি পাবেন সেই ট্র্যাপ থেকে, না সামনের যে টক্সিক ব্যক্তিরা, যে টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করছে, না তারা মুক্তি পাবে, তারা হাই ডাইমেনশনে যেতে পারবে। পসিবল না। আমরা যখন ব্লেম গেম খেলি বা ভিকটিম রোল প্লে করি তখন এটা পসিবল হয় না। যখন আমরা তাদেরকে ফ্রি করি ফরগিভনেসের মাধ্যমে, তখন তাদের ক্রাউন চাকরার অ্যাক্টিভেশন স্টার্ট হয় এবং তাদের একটা অ্যাওয়েকেনিং প্রসেস স্টার্ট হয়। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ, অ্যাকচুয়াল রিয়ালিটি। তো এই জিনিসটা আপনার মাথায় খুব ভালো করে ঢুকে যাবে, বিকজ আপনার এখানে গুরু, স্পিরিচুয়াল গুরুরা সবাই আপনাকে আশীর্বাদ করছে। ঠিক আছে, ওকে। সো ট্যারো কার্ডস থেকে দেখবো, বাট এটাকে আমি সাইড করে দিই। তাহলে চলুন ট্যারো কার্ডস থেকে দেখবো। আপনি এই কার্ডটা অ্যাকচুয়ালি বেছে নিয়েছেন। এখানে লেখা আছে পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ ইন সোসাইটি, worldly knowledge, especially of law, capacity to act as a teacher and spiritual master,
ability to carry out advisor and ministerial duty. Okay, so basically না এই সমাজে, এই সোসাইটিতে অ্যাজ আ টিচার, অ্যাজ আ গাইড হিসেবে কিভাবে অ্যাক্ট করতে হয়, সেই গুরু দায়িত্বটা আপনার উপর কিন্তু দেওয়া হচ্ছে। অবশ্যই যেহেতু আপনি এত সুন্দর একটা ব্যাপার বুঝে গেছেন যে আপনার সামনে, আপনার চারপাশে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের বয়স যতই হোক না কেন, ছোট হোক কি বড় হোক, ম্যাটার করে না, যদি তার সোল লো ভাইব্রেশনাল নিউ সোল, তো অ্যাজ আ অ্যাওয়েকেন সোল এটা আপনার দায়িত্ব যে তাদেরকে আপনি গাইড করবেন। ম্যাটারই করে না সে হয়তো আপনার থেকে অনেক বড় হতে পারে, ইভেন এটাও হতে পারে সে আপনার থেকে 50 বছরের বড়, অনেক বড়, কিন্তু ওনার সোল গ্রোথ অনুযায়ী আপনার মনে হচ্ছে উনি নিউ সোল বা ওনার অ্যাওয়েকনিং এখনো হয়নি, উনি এখনো লোয়ার ডাইমেনশন বা লোয়ার চাক্রাস থেকেই অপারেট করেন। তো অবশ্যই এটা আপনার ডিউটি, বা আপনাকে আপনার গুরুরা অ্যাজ আ ডিউটি দিচ্ছে, এটা এটা আপনার সোল পারপাস যে আপনি তাদেরকে অবশ্যই হাই ডাইমেনশনের দিকে অ্যাসেন্ড করুন। ওকে, আর হাই ডাইমেনশনের দিকে আমরা অ্যাসেন্ড করি কি করে? কাউকে যদি কেউ আপনার বিরোধিতা করে, আপনার কথাটা হয়তো ভীষণই যুক্তিসম্পন্ন বা আপনি হয়তো তাকে একটা ভালো গাইডেন্সই দিচ্ছেন, কিন্তু সে পাত্তা দিল না, তো 2-4 বার বোঝানোর পর আমাদের তার জন্য একটা প্রেয়ার্স ইউনিভার্সে ছাড়তে হয়, যে যাতে তার আপার চাক্রাস গুলো ব্যালেন্স হোক এবং তার যে মতি ভ্রম হয়েছে, মানে বুঝতে পারছে না, তো সে যাতে বুঝতে শিখুক, সে যাতে তার নিজের জীবনের লড়াই লড়তে শিখুক, ডিভাইনলি গাইডেড জার্নিকে সে যাতে অ্যাকসেপ্ট করতে শিখুক, এরকম কোনো প্রেয়ার্স আমরা ইউনিভার্সে ছেড়ে তার থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারি। যেই ডিসকানেক্ট হয়ে যাব না, আমাদের প্রেয়ার্সটাকে সে রিসিভ করবে, ফলে তার আপার চাক্রাস গুলোতে যত ব্লকেজেস আছে তার সেই ব্লকেজেস গুলো খুলবে এবং আপার চাক্রাস গুলো কাজ করতে শুরু করবে, ফলে সে তার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে শুরু করবে। সো এরকম কিছু ডিউটিস আপনাকে দেওয়া আছে, সেই ডিউটিস গুলো আপনাকে পালন করতে হবে। ওকে, ফলো ইউর ড্রিমস। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনার যে স্বপ্নগুলো রয়েছে, যেই স্বপ্নগুলো আপনার মনে হয় যে এগুলো ঈশ্বরই আপনাকে গাইড করছে, আপনার কোনো মোহ নেই, কিন্তু ডিভাইনলি গাইডেড, কোনোদিন ওই স্বপ্নগুলো থেকে আপনি পেছনে সরতে পারেন না। তো ওটা হচ্ছে আপনার সোল চায়, ওটা সোলের ডিজায়ার, সুতরাং ওটাকে ফলো করতেই হবে। যেমন অনেকের সোলের ডিজায়ার থাকতে পারে যে সে মিউজিশিয়ান হবে, মিউজিক নিয়ে সে বারবারই তার ডিজায়ারটাকে ছেড়ে দিয়েছে, যে 3D ডিজায়ারটা ছেড়ে দিয়েছে, নেম ফেম মানি এগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু তার সোল না সবসময় তাকে ফোর্স করে যে না, মিউজিক কিছু একটা ইনস্ট্রুমেন্ট প্লে করতে তার খুব ভালো লাগে। তো এর মানে এটা তো সোলের ডিজায়ার, তো সোলের ডিজায়ারকে থেকে আমরা কোথাও পালাতে পারবো না, আমাদেরকে ওটা ফলো করতেই হবে। তো আপনার লাইফে যে এইরকম টাইপের ডিজায়ার গুলো আছে না, ওগুলোকে ফলো করুন, এখন টাইম এসে গেছে এই টাইম জোনটাতে, নেচার। ওকে, নেচারের সাথে কানেক্ট থাকুন। অ্যাস্ট্রো কার্ডস কি বলছে, স্টার কোডস, অ্যাস্ট্রো কার্ডস এগুলো। সোলার ফ্লেয়ার্স অ্যাক্টিভেট। ওকে, সোলার ফ্লেয়ার্স, অফকোর্স সোলার ফ্লেয়ার্স তো চলছিলই, বিশেষ করে 6 পোর্টালের পর থেকেই স্টার্ট হয়ে গেছিল, আই হোপ 6 পোর্টাল থেকেই মনে হয় স্টার্ট হয়ে গেছিল সোলার ফ্লেয়ার্স। সোলার ফ্লেয়ার্স কি করে, আমাদের ইনার ম্যাসকুলাইন এনার্জিকে ধীরে ধীরে ব্যালেন্স করে, ইনার ম্যাসকুলাইন এনার্জির হিলিং হয়। আর এখানে হচ্ছে 12th হাউস,
আর এখানে স্যাজিটেরিয়াস, এক্সপেন্ড, ইন্ট্রোস্পেকশন। আচ্ছা, দেখুন আপনার লাইফে যে সোলার ফ্লেয়ার্স চলছে না, সোলার ফ্লেয়ার্স কি জিনিস, এটা স্পেসিফিক ভিডিও বানাবো, এখানে বললে অনেক বড় হয়ে যাবে। যদি খুবই শর্টে বোঝানো যায় তো এটাই যে ম্যাসকুলাইন এনার্জির একটা ব্যালেন্স হয়, আমাদের সবার মধ্যেই ডিএমডিএফ দুটো এনার্জি থাকে, তো ম্যাসকুলাইন এনার্জির হিলিং হয় যখন সোলার ফ্লেয়ার্স থাকে, ঠিক আছে। আর এই বছরের সোলার ফ্লেয়ার্স কিন্তু ম্যাসকুলাইন এনার্জিকেই ব্যালেন্স করেছে। আর 12th হাউস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, বেসিক্যালি না আপনার বলতে পারেন ইউনিভার্সাল টাইম এসে গেছে, ডিভাইন টাইমিং এসে গেছে যে আপনার 7 চাকরাকে না এবার অ্যালাইনমেন্টে আসতেই হবে। আপনার গুরুরা সবাই এটাই চায় যে যেটুকুও ইমব্যালেন্স আছে আপনার চাকরাসের মধ্যে সেটাকে তাড়াতাড়ি জাস্ট একটা ডিভাইন টাইমিং এলে না একটু স্পিড আপই হয়ে যায়। আর স্যাটার্ন যেহেতু এখন রেট্রোগেটে চলছে তো এখন স্পিড আপই হবে। স্যাটার্ন হচ্ছে স্লো প্ল্যানেট, ধীরে ধীরে কাজ করে, রেট্রোগেটে স্পিডে কাজ করে। তো খুবই স্পিড আসছে যে আপনার 7 চাকরাসকে অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসা হবে যাতে আপনি আপনার টার্গেটস গুলোকে অ্যাচিভ করতে পারেন, ফুলফিল করতে পারেন, ঠিক আছে। কমিউনিটিও আমাকে এটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার যেখানে থাকা উচিত বা যাদের সাথে থাকা উচিত তাদের মধ্যেখানে আপনাকে নিয়ে আসতে চায় রিয়ালিটি, মানে আপনার ডেস্টিনি না এতদিন পর্যন্ত হয়তো এমন জায়গায় আপনাকে ঘোরাচ্ছিল যেখানটা হয়তো আপনার জন্য নয়, ভুলভাল জায়গা, ভুলভাল और रॉन्ग मैनिफेस्टेशन और कर्जेस হতে পারে, রুট চাকরা রিভার্স মোনাডিক ফিল্ড হতে পারে। তো এই সমস্ত কারণের জন্য উল্টোপাল্টা জায়গায় আপনি ছিলেন, তো সেখান থেকে তুলে এনে আপনাকে সঠিক জায়গায় মানে কমিউনিটি যেখানে অ্যাকচুয়ালি আপনার থাকাটা দরকার, ডেস্টিনি চাইছে, সেই ব্লেসিংসটাকে বলতে পারেন, সেখানে আপনাকে তুলে এনে রাখা ব্যবস্থা করা হচ্ছে। তারও কি বলছে 7 অফ কাপস, এই ফুল মুনে ওভার থিঙ্কিং কিন্তু প্রচুর থাকবে, বিকজ একটা নিজের ইমোশনসকে বোঝা এটার একটা ব্যাপার আছে। কুইন অফ ভ্যান্স, 4 অফ ভ্যান্স, 5 অফ ভ্যান্স। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আপনার যে চয়েস যেটা, সেই চয়েসটাকে 3D-তে গ্রাউন্ড করার জন্য প্রপার অ্যাকশনস নেওয়া এবং প্রপারলি যুক্তি সম্পূর্ণ কথা বলা, যারা আপনি যেটা চাইছেন বা যেটা ডেস্টিনি সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না তাদেরকে যুক্তি সম্পন্ন উত্তর দেওয়া, এটা আপনি করতে পারবেন। এটা অনেকের ক্ষেত্রে না, আমি দেখতে পাচ্ছি ম্যারেজ, কারণ দেখুন কুইন অফ ভ্যান্স অ্যান্ড কিং অফ ভ্যান্স এসছে। তো আপনি যদি কাউকে ম্যারেজ করতে চান, আপনার কোনো স্পেসিফিক ব্যক্তি রয়েছে, কোনো পছন্দের ব্যক্তি, বা আপনার মনে হয় ডেস্টিনি দুজনকে বানিয়েছে মেড ফর ইচ আদার, তো তার বিরুদ্ধে যত বিরোধিতা হচ্ছে সেখানে সঠিক উত্তর দেওয়া এবং ম্যারেজটাকে 3D-তে গ্রাউন্ড করা, এই প্র্যাকটিসটা আপনি করতে পারবেন। এটা আপনি করতে পারবেন অ্যাকচুয়ালিতে। আর কিছু মানুষের ক্ষেত্রে না, এটা ক্যারিয়ার চয়েস, যেখানে আপনার আশেপাশে প্রচন্ড ঝামেলা চলছে যে আপনি যেই ক্যারিয়ারে নিজেকে স্টেবল করতে চান সেটাতে অ্যাকশন নিতে আপনাকে দেওয়া হচ্ছে না, তো সেখানে যুক্তিপূর্ণ আনসার্স আপনি দিতে পারবেন। ওকে, নিউমোলজি কার্ডস থেকে কিছু এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 1। তবে এখানে ফায়ার সাইন খুব অ্যাক্টিভেটেড, এর মানে হচ্ছে 3D-তে অ্যাকশন হবে। এটা যেটা হবে সেটা আপনি রিয়ালিটিতে দেখতে পারবেন, এমন নয় এগুলো শুধুমাত্র ড্রিমস এর মধ্যে রয়ে যাচ্ছে, ভাবনা চিন্তার মধ্যে না, এটা 3D-তে গ্রাউন্ড হওয়ার এনার্জি আছে। ইউর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তো এখানে ফলো ইউর ড্রিমস আছে, ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, আপনাকে বলা হচ্ছে যে আপনি যেগুলো চান
এতদিন ধরে যেগুলো স্বপ্ন দেখেছেন বা যেগুলো ম্যানিফেস্ট করেছেন, প্র্যাকটিক্যালি আপনি সেগুলো রিয়ালিটিতে কি করে নিয়ে আসবেন তার কিন্তু প্ল্যানস বানাতে হবে। আদারওয়াইজ কি করে আপনি সে জায়গাটায় পৌঁছাবেন? পসিবল তো নয়, রাইট? ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। আচ্ছা, অনেক অহংকার যেন ভেতর থেকে না চলে আসে। দেখবেন যদি অহংকার যদি ভেতর থেকে আসছেও, সো সেটাকেও রিলিজ করতে হবে। তবে এই অহংকারটা না আমার মনে হচ্ছে যে আপনার দ্বারা, মানে আপনার থ্রু ইউনিভার্স আপনার চারপাশে যে কিছু টক্সিক এনভায়রনমেন্ট আছে বা কোনো ম্যাটার আছে, কিছু মানুষ আছে, তাদের অহংকারটা ভাঙার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে যে আপনার চারপাশে খুব অহংকারী ব্যক্তিরা আছে যারা নিজের, ওই যে বললাম অর্থোডক্স টাইপের, মানে আমি সব কিছু, আই এম দ্য ওয়ান। সো ওনারা ভুলে যান অনেক সময় যে ঈশ্বরই হচ্ছে সবকিছু, অ্যাকচুয়ালি আমরা সবাই কাঠপুতলি। তো আপনার থ্রুই ডিভাইন ওদেরকে, ওদের অ্যাওয়েকনিং করাবে, মানে ওদের প্রাইডটাকে ভাঙার চেষ্টা করছে। ঠিক আছে, আপনাকে অ্যাজ আ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। এর জন্যই আপনি ভেতর থেকে পুশ পাচ্ছেন যে এই কাজগুলো আমাকে করতে হবে। তো জাস্ট করে যান, এখানটা পুরোটাই ডিভাইনলি গাইডেড। ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ওকে, আপনাকে বলা হচ্ছে যে অত্যাধিক স্পিরিচুয়াল প্র্যাকটিস করেও লাভ হয় না, অত্যাধিক প্র্যাকটিক্যাল হয়েও লাভ হয় না। তো দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে চলতে। ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ। তো আপনার যদি খুব ভয় লাগে যে আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে তারা তো আমার লাভ ওয়ান্স, তারা তো আমার পরিবার, তারা তো আমার ফ্যামিলি, কি হবে? সো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে আপনি আর আপনার লাভ ওয়ান্সরা পুরোপুরি সেফ আছে। আপনি যে ভয়টা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বাট আপনাকে অ্যাজ আ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে কিছু মানুষের ইগো ব্রেক করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি গৌতম বুদ্ধা বেছে নিয়েছেন অথবা এই কালারের ক্যান্ডেলটা, সো দেখা যাক আপনাদের জন্য কি এখানে চ্যানেল মেসেজেস আছে। আমি একটু লাইটটা অফ করে দিয়েছি, দেখতে ভালো লাগে তাই। এখানে না ফিল হচ্ছে যে আপনার কোনো অ্যালার্জিটিক কোনো সমস্যা আছে, চোখে অ্যালার্জি অথবা ডাস্ট অ্যালার্জি। পলিউশন থেকে না একটু সাবধানে থাকুন। আসলে যেটা ফিল হচ্ছে, আপনি হচ্ছেন একজন এমপ্যাথ, আর ছোটবেলা থেকে যারা খুব হেলথ প্রবলেমে ভোগাভুগি করে, সিরিয়াস কিছু ধরা পড়ে না, মানে প্রচুর টেস্ট করালো, মেডিকেল টেস্ট করালো, মেডিসিন খেলো, কিন্তু সিরিয়াস কিছু ধরা পড়ছে না, বাট একটা ফিজিক্যালি বডির ভেতর একটা হেভিনেস যেন চলতেই থাকে। অনেকে মনে করে এটা ডেমনিক অ্যাটাক, অনেকে মনে করে এটা ব্ল্যাক ম্যাজিক, কেউ নজর দিয়েছে, কেউ আপনার উপর তন্ত্রফন্ত্র কিছু প্র্যাকটিস করেছে, আগডুম বাগডুম ঘোড়ার ডুম কিছু একটা করেছে। বাট অ্যাকচুয়ালি ম্যাটারটা কি বলুন তো, এক তো যদি আপনার লোয়ার চাকরাসগুলো হিল্ড নয়, রিভার্স মোনাডিক ফিল্ডটাই রিভার্সে চলছে, রুট চাকরাটাই রিভার্সে চলছে, তো সেই ক্ষেত্রে না ওখান থেকে এনার্জি লিক হয়, আর নেগেটিভ এনার্জি খুব ফাস্ট আমাদের রুট চাকরা থেকে এন্টার করে। ওর জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কনস্টিপেশন, পেটের সমস্যা, ব্লোটিং, কনস্টিপেশন, ইরিটেবল বাউল সিস্টেম যেটাকে বলা হয় IBS, অ্যান্ড সেক্সুয়াল অর্গানসে যা
ইনফেকশনস থাকে, পিসিওডি, পিসিওএস, অনেকের ক্ষেত্রে ইনফেকশন, মেলসদের ক্ষেত্রেও কিছু কিছু ইনফেকশনস, ফিমেলসদের ক্ষেত্রেও কিছু কিছু ইনফেকশনস। তারপর ওভারলি মাস্টারবেট করার একটা টেন্ডেন্সি, এই সমস্ত কিছু আপনি বুঝতে পারছেন যে আমি এগুলো করে আমার এনার্জি ওয়েস্ট করছি, বাট তাও নিজেকে কন্ট্রোল করতে না পারা, এগুলো সবই লোয়ার চাকরাসের একটা, আপনি অ্যাজ আ সোল তো ইম্প্যাক্ট বা অনেক কিছু জানেন, হাইলি অ্যাওয়েকেন, বাট লোয়ার চাকরাসগুলো থেকে এনার্জি লিক হওয়ার কারণে, এই ধরুন এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে লোয়ার চাকরাস, ঠিক আছে, লোয়ার চাকরাস থেকে এনার্জি লিক হওয়ার কারণে কি হচ্ছে, ভীষণ পরিমাণে নেগেটিভ এনার্জিকে আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছেন। এটা হয়, এটা খুবই হয়, বাট এখান থেকে না আমাদের ক্লিনজিং, হিলিং, তারপর নিজের বডিকে প্রতিনিয়তই অ্যাক্টিভ রাখা, হিল রাখা এবং নিজের বডির সাথে টাইম স্পেন্ড করা। আপনি যদি নিজের শরীরের সাথে টাইম স্পেন্ড করেন, কিভাবে? জাস্ট চুপচাপ বসে থাকবেন, বসে থাকতে থাকতে না আপনি দেখবেন আপনি নিজের হার্টবিট শুনতে পাচ্ছেন। গভীর ধ্যান বা যেটাকে আমরা বলি সমাধি, ওই প্র্যাকটিসে না আমরা আমাদের প্রথমে তো নিঃশ্বাস প্রশ্বাসকে অবজার্ভ করি, তারপরে না হার্টবিটকে শোনার চেষ্টা করি। আর ধীরে ধীরে আপনি যত অন্তর্ধ্যান হবেন, যত আপনি সমাধিতে এন্টার করবেন না, আপনি নিজের শরীরের ভেতরে প্রচুর সাউন্ড শুনতে পারবেন। ইভেন বলা হয় গ্যালাক্সি বা ইউনিভার্সাল যে সাউন্ড, সেগুলো আমাদের শরীরের ভেতরেও থাকে। অ্যাকচুয়ালি যারা সমাধিতে চলে যায় না, তারা অ্যাকচুয়ালি নিজের ইনার ওয়ার্ল্ডের ভেতরে একদম ঢুকে চলে যায়। ওই কারণের জন্যই ওদের অর্গ্যানস গুলো কখনো ফেল হয় না। আপনি দেখবেন যে একজন যিনি সমাধি নিয়েছেন, এখানে যেরকম গৌতম বুদ্ধের ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি চুজও করেছেন গৌতম বুদ্ধা, উনিও যখন সমাধি নিয়েছিলেন 12 বছরের জন্য, তখন উনি কি করেছেন, ওনার ইনার ওয়ার্ল্ডের মধ্যে না প্রচুর আনসার্স উনি খুঁজে পেয়েছেন। তো সেটা না একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত আপনি ইনার ওয়ার্ল্ডের সাথে সমাধিতে চলে যাবেন, তত আপনি আনসার্স খুঁজে পাবেন, তত না আপনি নিজের শরীরের যে কোন কোন অর্গ্যানসগুলো আপনার ইনফেক্টেড এবং ইনফেকশন চলছে এবং তার হিলিং কি করে পসিবল, কিভাবে হিল করা যেতে পারে, সব আনসার্স আপনি ভেতর থেকে পাবেন। এত মেডিসিন খাওয়া হচ্ছে, এত খাওয়া হচ্ছে, মানে এখানে ওখানে যাওয়া হচ্ছে, আপনি এত ট্রিটমেন্ট করছেন বাইরে থেকে, বাট সেরকম রেজাল্ট পাচ্ছে না। তো সেই ট্রিটমেন্টের সাথে সাথেও না এই হ্যাবিটটা আপনি নিজের মধ্যে নিয়ে আসুন, অ্যাডপ্ট করুন, প্র্যাকটিস করুন, তাহলে না আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি খেলে বা কি হিলিং করলে, কি প্রসেস করলে আপনার সেই স্পেসিফিক ইনফেক্টেড অর্গ্যান সেটার হিলিং হবে। সেটা স্কিন হতে পারে, সেটা লিভার হতে পারে, সেটা কিডনি হতে পারে, সেটা হার্ট হতে পারে, লাংস হতে পারে, এনিথিং, ব্লাড হতে পারে, অনেক কিছুই। ওকে, সো আমাদের একটা সেলফ হিলিং প্রপার্টি থাকে। আর অ্যাকচুয়ালি আমাদের বডি কিন্তু আমাদেরকে সুস্থ রাখে। আমাদের বডির ভেতরে অলরেডি অ্যান্টিবডিজ থাকে। মেডিসিন শুধুমাত্র অ্যান্টিবডিজকে, মেডিসিন হচ্ছে একটা ড্রাগ যেটা নিলে আমাদের অ্যান্টিবডিজগুলো স্টিমিউলেট হয়। ড্রাগস কি করে? স্টিমিউলেট করে। অফকোর্স কিছু এমন ড্রাগসও তো আছে যেগুলো স্টেরয়েড হিসেবে সবাই নিচ্ছে, যেগুলো হচ্ছে বডি বিল্ডিংয়ে লাগছে বা স্টিমুলেট করছে হরমোনটাকে, রাইট? তো ড্রাগস হচ্ছে অ্যান্টিবডির কাজটাকে স্টিমুলেট করে, আর কিছুই করে না। তো আমাদের শরীরে অলরেডি ডিভাইন আছে, ওর জন্যই তো বলা হয় কর্ণ কর্ণ মে শিব হ্যায়। মানে কি, প্রত্যেক কণার মধ্যেই তো মহাদেবের বাস। মহাদেব তো স্পেসিফিক্যালি একটা মন্দিরে যান। আমি বুঝতে পারি না লোকে মারামারি করে মন্দিরের ভেতর কেন যায়। যারা খুব লো ভাইব্রেশনাল সোল না, তারাই মারামারি করে মন্দিরের ভেতর গিয়ে দর্শন চায়। যারা হাই ভাইব্রেশনাল সোল, যারা ওয়াননেসে বিলিভ করে, যাদের অ্যাওয়েকনিং হয়ে গেছে, তারা কখনোই মন্দিরে গিয়ে ঠোসাঠুসি করবে না, কোনোদিনও করবে না। কেউ একজন নিজেকে স্পিরিচুয়াল গুরু হিসেবে দাবি করে মানেই যে তিনি হাই ভাইব্রেশনাল সোলটা কোথাও লেখা নেই।
সবসময় মাথায় রাখবেন, যারা ডুয়ালিটিতে বিলিভ করে, যারা ওর ধর্ম আমার ধর্ম আলাদা, ও ও পাপী আমি শুদ্ধ, এরকম ডুয়ালিটিতে বিলিভ করে, সব সময় ডুয়ালিটি ক্রিয়েট করে, সে অ্যাওয়েকেন ব্যক্তি হতেই পারে না। একজন অ্যাওয়েকেন মাস্টার আপনাকে কখনোই জাজ করবে না যে আপনি মুসলিম ধর্ম থেকে এসেছেন, আপনি খ্রিস্টান ধর্ম থেকে এসেছেন, আপনি ননভেজ খান, আপনি ভেজ খান, কোনো দিন আপনাকে জাজ করবে না, অ্যাজ ইট ইজ আপনাকে অ্যাকসেপ্ট করবে। সেই হচ্ছে একজন অ্যাকচুয়াল হাই ভাইব্রেশনাল সোল আর একজন অ্যাকচুয়াল স্পিরিচুয়াল গুরু। ওকে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা বুঝবো কি করে যে কে আমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। তো এরকম ব্যক্তিকে যদি আপনি নিজের জীবনে পেয়ে যান না, তো মনে রাখুন তিনি ঈশ্বরেরই একটা অবতার, যেটা আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওকে, সো এটা হলো ব্যাপার। তো যাই হোক, এনিওয়ে, আপনার স্বাস্থ্যের দিক থেকে যত আপনি প্রবলেম ফেস করছেন, আপনি যত নিজের সাথে টাইম স্পেন্ড করবেন, যত সমাধি নেবেন, যত নিজের অর্গ্যানসগুলোর সাথে আপনি কমিউনিকেট করবেন, কথা বলবেন, অর্থাৎ কি কথা কি করে বলবো আমরা অর্গ্যানসের সাথে, আপনাকে সমাধিতে বসতে হবে, চুপ করে স্টিলনেস প্র্যাকটিস করতে হবে, এই প্রয়োগটা আপনাকে নিজের ওপর প্র্যাকটিস করতে হবে। তবেই আপনার অর্গ্যানসগুলো না আপনাকে বলবে যে সে হিল্ড নাকি তার মধ্যে কিছু ইনফেকশনস আছে, সেগুলো বেরোবে, বাইরে সারফেস করবে। ফলে এবার আপনি সঠিক ট্রিটমেন্ট বা হিলিং আপনি করতে পারবেন, সেটা আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন কি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন কি অ্যালোপ্যাথি করুন, বাট বেরোবে। অনেক সময় কি হয়, আমাদের ভেতরে না এমন কিছু রোগ হয় যেগুলো বুঝতে পারছি না, এমন কিছু হচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু সেটা বাইরে বেরোচ্ছে না, বলে না রোগ ধরা পড়ছে না। তো সেই ক্ষেত্রেও আমাদের মেডিটেশন প্র্যাকটিস করা উচিত, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের বডিকে এভাবে কন্ট্রোল করে যে কোথায় স্পেসিফিক্যালি কি প্রবলেম হয়েছে সেটা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, হাইলাইট হয়। তো এই প্র্যাকটিসেসগুলো করুন, নিশ্চয়ই হবে। এটা একটা চ্যানেল মেসেজেস আপনার গুরুর তরফ থেকে। আর এখানে না আরেকটা মেসেজ চ্যানেল হচ্ছে, আপনি যত শান্ত থাকবেন তত আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যত আপনি রেগে বেগে অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, ততই আপনি বুঝতে পারবেন না যে আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত। ঠিক আছে, তো নিজের মাইন্ডকে পিসফুল রাখাটাই আপনার সব থেকে বড় পারপাস। সেটা শরীর খারাপের মধ্যেও, অসুস্থতার মধ্যেও, আমাদের মধ্যে কি চিন্তা হয় অসুস্থতার মধ্যে, যে আমি হয়তো মরে যাব, আমি হয়তো শেষ হয়ে যাব, আমি হয়তো ফিনিশ, আমার হয়তো আর কিছু হবে না। কিন্তু সেই টাইম জোনেও আপনার উচিত পিস মেনটেন করা। যদি আপনি পারেন পিস মেনটেন করতে, তবেই আপনার শরীরের অ্যাকচুয়াল কি প্রবলেম সেটা আপনি নিজে থেকেও বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, আপনার লাইফের সব থেকে বড় অবস্ট্রাকল হচ্ছে আপনি বড্ড বেশি রিয়াক্ট করে ফেলেন, ওভার রিয়াক্ট করে ফেলেন বা রেগে যান। নিজেও আপনি বুঝতে পারেন যে এটা ভুল, কারণ আপনার হায়ার সেলফ আপনাকে সঙ্গে সঙ্গে গাইড করে যে এটা ভুল। তা সত্ত্বেও সেম জিনিস রিপিটেডলি হচ্ছে, বারবার আপনার পরীক্ষা নেওয়া হয়, এমন একটা সিচুয়েশনে ফেলা হয় যেখানে আপনি খোঁচে যাবেন, রেগে যাবেন, বাট আপনি কি নিজের রেগে যাওয়ার লাগামটাকে কি টেনে রাখতে পারছেন, বা আপনি কি নিজের পিসটাকে মেনটেন করতে পারছেন কঠিন থেকে কঠিন সিচুয়েশনে, সেটা আপনার বারবার পরীক্ষা হচ্ছে। আর এখন এই বর্তমান টাইম জোনেও এটাই পরীক্ষা হচ্ছে যে আপনি কতটা পিস মেনটেন করতে পারেন। আশপাশের এনভায়রনমেন্ট ভীষণ টক্সিক, আর আপনি কতটা পিস মেনটেন করতে পারছেন এটা দেখা হচ্ছে, এটার একটা টেস্ট চলছে, ট্রিগার চলছে। যতবার আপনি ফেল করবেন ততবার আরেকবার টেস্ট হবে, যেদিন আপনি পাশ করে যাবেন সেদিন এই টেস্ট শেষ, খতম। ওকে, সো এই একটা চ্যানেল মেসেজেস। যদি আপনি বুঝতে পারেন না যে কেন আপনার লাইফে খালি এরকম এনার্জি ক্রিয়েট হয়, খালি সবাই আপনাকে খোঁচাতে চায় কেন, ঈশ্বর কেন বারবার আপনাকে খোঁচাচ্ছে একে তাকে দিয়ে এমন কাজ করাচ্ছে যে আপনি রেগে যাচ্ছেন, অ্যাকচুয়ালি টেস্ট এগুলো পরীক্ষা, আর কিছু। আচ্ছা, খুব শীঘ্রই হয়তো এখানে কারোর বেবি হতে পারে, বা আস্তে একটা নতুন
এনার্জি এখানে পাচ্ছি। তো আপনার লাইফে না নতুন কারোর এন্ট্রি এক্সপেক্টেড আছে। হঠাৎ করে যেন বেবি মনে হলো। আচ্ছা, খুব স্পিরিচুয়াল কোনো বাচ্চাকে আপনি নিজের গর্ভে ধারণ করতে পারেন। তো এরকম কোনো ড্রিম আপনার কাছে আসতে পারে যে মহাকাশ থেকে বা মহাশূন্য থেকে কোনো একটা তারা খসার মতো এনার্জি এসে আপনার মানে গর্ভাশয়ের মধ্যে ইমপ্লান্ট হচ্ছে। এটা কিন্তু পসিবিলিটিস থাকতে পারে কিছু জনের মধ্যে। তো আপনার যে স্পিরিচুয়াল চাইল্ড, তার আপনার গর্ভে ইমপ্লান্ট হওয়ার কোনো রকমের ড্রিমস আপনার কাছে চ্যানেলিং হতে পারে। কারণ গৌতম বুদ্ধার যখন জন্ম হয়েছিল, তার যে মা গৌতমী, মায়ের নাম গৌতমী ছিল না মাসির নাম গৌতমী ছিল, আই ডোন্ট নো, আমি অতটা মনে করতে পারছি না। কিন্তু গৌতম বুদ্ধার যিনি মা ছিলেন, তার কাছেও এই সেম একটা ড্রিম চ্যানেলিং হয়েছিল, তার ডাউনলোড হয়েছিল। তো ওই সেম তারা খসার মতো একটা কোনো এনার্জি এখানে হতে পারে। এটা না কোনো স্পেসিফিক কারোর জন্য এসেছে, এই মেসেজটা সবার জন্য নয়। এটা স্টার চাইল্ডকে তো আর সবাই জন্ম দিতে পারে না, একটা মাকে প্রচুর তপস্যা করতে হয়। আর স্টার চাইল্ডদের মারাও স্টার চাইল্ড হওয়ার চান্স থাকে খুব বেশি, ওকে, টুইন ফ্লেম হওয়ার চান্স থাকে। ওকে, এবার একটুখানি ট্যারো কার্ডস থেকে দেখবো। সো এই কার্ডটা আপনি বেছে নিয়েছেন, এখানে কি মেসেজ আছে দেখা যাক। নন ভায়োলেন্স, attainment of nirvana, detachment from worldly temptation, readiness and ability to pass knowledge on the others. readiness and ability to pass knowledge on the others. তো বেসিক্যালি এখানে কটা মেসেজেস আছে দেখুন। নন ভায়োলেন্স, যেটা আমি অলরেডি আপনাকে বললাম, যে আপনাকে আপনার ওপর টেস্ট চলছে, পরীক্ষা চলছে, যে কঠিন থেকে কঠিন টাইমেও আপনি কতটা পিস মেনটেন করতে পারেন নিজের অন্তরে, নিজের ভেতরে, নিজের মধ্যে। ওকে, এটা আপনার পরীক্ষা চলছে। তো কারণ ইউনিভার্সাল এনার্জি, আপনার গুরুরা সবাই চায় যে আপনি যাতে একজন নন ভায়োলেন্স মানুষ তৈরি হন, ঠিক আছে? তো মহাত্মা গান্ধীর মতো। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে দিয়ে না অনেক কিছু করানো হবে ইন ফিউচার। এই যে নন ভায়োলেন্স আপনাকে তৈরি করা হচ্ছে, আপকামিং ডেজে কিছু এমন পারপাস আপনাকে দেওয়া হবে, কর্ম আপনাকে দেওয়া হবে, যে সেখানে নন ভায়োলেন্স খুব ইম্পর্টেন্ট। মানে ধৈর্য রাখা, চুপ থাকা, শান্ত থাকা থেকে অন্যদেরকে গাইড করা বা হিল করা, এটা করতে হবে। তো এটা আপনার ট্রেনিং পিরিয়ড চলছে, ওকে? কারণ ঈশ্বর আপনাকে দিয়ে কিছু কাজ করতে চায়। যেমন ধরুন অনেক সময় থাকে না যে অ্যাবনর্মাল যারা শিশু বাচ্চা, ওদের টিচার হিসেবে হয়তো আপনাকে রাখা হবে। বা আমরা মনে করি অ্যাবনর্মাল বাচ্চা মানে যারা কিছু বুঝতে পারে না বা বয়সের তুলনায় যারা একটু কম ম্যাচিওর, তাদেরকে আমরা দেখি স্পেশাল চাইল্ড বলে থাকি। কিন্তু আমার তো মনে হয় যারা সোল লেভেল থেকেও লো ভাইব্রেশনাল এবং অতটা বুঝতে পারেন না, ওদেরকে ট্রিট করতে গেলে বা ওদেরকে গাইড করতে গেলেও তো আমাদের ধৈর্যের দরকার, তাই না? কারণ যারা 3D ম্যাট্রিক্সের ভেতর ভেসে গেছে, যারা 3D থেকে ওপরে উঠে দেখতেই পাচ্ছে না, তারা তো হিংসা, হিংসি, মারামারি এগুলোকেই বেশি পছন্দ করে। তো আপনাকে যখন একটা দায়িত্ব দেওয়া হবে যে নন ভায়োলেন্স প্র্যাকটিস করা, ইভেন সবাইকে নন ভায়োলেন্স শেখানো মাস্টার হিসেবে, গাইড হিসেবে, তো যদি আপনার অন্তরটাই হিংসায় ভরা থাকে, তাহলে আপনি নন ভায়োলেন্স কি করে শেখাবেন?
স্প্রেড কি করে করবেন, রাইট? তো এটা একটা টেস্ট চলছে, তো টেস্টটা আপনাকে পাস করতে হবে। আর আপনাকে না আস্তে আস্তে টেম্পটেশন থেকে ডিট্যাচ করার চেষ্টা করা হচ্ছে। এই ওয়ার্ল্ডলি যত টেম্পটেশনস আছে, মানে নেশা আছে, সেই সব জায়গা থেকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন। এই নেশা এমনও হতে পারে যে আপনার ছেলেমেয়েরা জীবনে কি করবে না করবে, তাদেরকে নিয়ে চিন্তা, তাদেরকে নিয়ে ভাবনা। এই নেশা এমনও হতে পারে লিপস্টিকের নেশা, এই নেশা এমনও হতে পারে নেল পলিশের নেশা, পারফিউমের নেশা, পয়সার নেশা, নেম ফেমের নেশা, যা নেশা, যেই নেশায় আপনি ফেসে আছেন, সেই টেম্পটেশন ওয়ার্ল্ড থেকে আপনাকে বাইরে সরিয়ে দিতে চাইছে। ওকে, বিকজ আপনাকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করানো হচ্ছে বর্তমানে। আপনাকে এর জন্য দেখবেন কি হয়ে যায়, যখনই আপনি কারোর থেকে কোনো অ্যাটাচমেন্টে চলে আসেন, সেটা আপনার ভাই বোন হোক, ফ্রেন্ড হোক, কোনো স্পেসিফিক ব্যক্তি হোক, সঙ্গে সঙ্গে সে আপনাকে ট্রিগার করছে এখন টাইম জোনটাতে। এটা এর জন্যই হচ্ছে কারণ আপনাকে ডিট্যাচ করে দেওয়া হচ্ছে, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। অ্যাজ আ মাস্টার গাইড হিসেবে আমাদের ডিট্যাচই থাকতে হয় সবার সাথে। রেডিনেস অ্যান্ড এবিলিটি টু পাস নলেজ অন দ্য আদার্স। আচ্ছা, ওটা যে বললাম যে আপনাকে তৈরি করা হচ্ছে যে আপনার থ্রু কিছু নলেজ অন্যদের মধ্যে পাস হবে। তো অ্যাজ আ চ্যানেল আপনাকে ব্যবহার করা হচ্ছে। তো নিজে আপনার অন্তরের যদি নেগেটিভ এনার্জিস ভর্তি থাকে, তো অ্যাজ আ চ্যানেল আপনাকে ব্যবহার করবে কি করে ইউনিভার্স, রাইট? তো সেইটাই এখানে একটা ছিটে ছিটে প্র্যাকটিস চলছে আর কি। যাই হোক, এনিওয়ে এখন এমনিতেও না কালেকটিভ লেভেলে খুব পরীক্ষা চলছে। এই 8 পোর্টাল আসার আগে পর্যন্ত অনেক ডিভাইন টেস্ট দিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে, সবার লেভেলেই টেস্ট হবে, কম বেশি কম বেশি। আর আপনার যে টেস্টটা হচ্ছে না, সেটা হচ্ছে শুদ্ধতার টেস্ট। আপনার অন্তরটা কতটা শুদ্ধ, এর টেস্ট হচ্ছে। প্যারেন্টিং, ওকে। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে রিবার্থ আর স্পিরিচুয়ালিটি। রিবার্থ, ওকে। আপনারা জানেন যে আমাদের জীবনে দু রকমের গুরু থাকেন। এক হচ্ছে আমাদের জন্মদাত্রী মা, জন্মদাতা পিতা, ওনারা আমাদের গুরু, ওনারা আমাদেরকে জন্ম দেন, বায়োলজিক্যাল পেরেন্টস। এছাড়া আমাদের আর একজন গুরু থাকে, সেটা হচ্ছে কে? আমাদের শিক্ষাগুরু, আমাদের অ্যাকচুয়ালি লাইফের ট্রুথ যে আমাদেরকে শেখায় তিনি। যেমন পাণ্ডবসদের জন্য এক তো কুন্তি, পাণ্ডু, এনারা হচ্ছেন, তারপর আরেকটা মা ছিলেন, পাণ্ডুর আরেকটা বউ ছিল সাপোজ, মানে আমার মনে পড়ছে না নামটা, যাই হোক। তো ওনারা সবাই হচ্ছে বায়োলজিক্যাল পেরেন্টস। তো ওরা তো গুরু ছিলেন, এর সাথে সাথে গুরু দ্রোণও কিন্তু গুরু ছিল, রাইট? তো সেরকমই না, এখানে দেখা যাচ্ছে যে আপনাকে একজন গুরু হিসেবে রাখা হবে কালেকটিভ লেভেলে। প্রচুর মানুষকে আপনাকে ট্রেনিং দিতে হবে অ্যাজ আ পেরেন্ট। মানে আপনি গুরু এইভাবে হতে পারবেন না যে জাস্ট বিকজ মানি, জাস্ট বিকজ টাকা আমাকে গুরু হতে হবে না। আপনাকে এরকম গুরু বানানো হচ্ছে যেখানে না অ্যাকচুয়াল স্পিরিচুয়াল নলেজ আপনি তাকে দিতে পারবেন। শুধু টাকাটাই ইম্পর্টেন্ট রোল প্লে করবে না, মানে আপনি ব্যবসায়ী গুরু না, ঠিক আছে? সো ইয়েস, তো আপনার আন্ডারে ওরা বড় হবে, অনেক সোল এরকম হবে যারা আসবে আপনার সাথে কানেক্ট করবে, আপনার আন্ডারে থেকে তারা অনেক বড় হবে, অনেক উচ্চ মানের শিক্ষা তারা পাবে। শুধুমাত্র থিওরি বেস শিক্ষা না, যে এখান থেকে এতটা মুখস্থ করে নে, না, ওটা না, স্পিরিচুয়াল। ওকে, ঠিক আছে, লেটস সি। তো আপনাকে এরকম নন ভায়োলেন্স এর জন্য তৈরি করা হচ্ছে, অনেক বড় প্রজেক্ট করানো হবে আপনাকে দিয়ে, ছোটখাটো নয়, অনেক ইম্পর্টেন্ট কাজ, অনেক ইম্পর্টেন্ট পারপাস। আপনি না অনেকের মধ্যে সিড বপন করে দিয়ে যাবেন।
সিড বপন মানে হচ্ছে আপনার ফলোয়ার্স প্রচুর হবে, আর আপনার জন্মের উদ্দেশ্যই হলো যে প্রচুর আর্মি তৈরি করা, স্পিরিচুয়াল আর্মি, যারা পরবর্তীকালে আপনার নলেজ আর উইজডমকে স্প্রেড করবে। তো ডেফিনেটলি আপনি একজন স্টার চাইল্ড, কোনো ডাউটই নেই, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে ওই মেসেজটা এসেছে যে আপনি একজন স্টার চাইল্ডকে জন্ম দেবেন, এরকম কোনো সিড আপনার গর্ভাশয় ইমপ্লান্ট হচ্ছে, এরকম কোনো যদি আপনি কি বলে ফিল করছেন, আদারওয়াইজ এরকম কোনো স্বপ্ন দেখেছেন, এরকম কোনো চ্যানেলিং হচ্ছে, তো ডেফিনেটলি আপনি যাকে জন্ম দেবেন তিনি হচ্ছেন স্টার চাইল্ড। ওকে, লেটস সি, দেখা যাক মোনোলজি কার্ডস কি বলছে। কনক্লুশনস আর উইদিন রিচ, তো এটা ফাইনাল টেস্ট। এরপর অ্যাকচুয়ালি আপনার সোল পারপাস আপনার হাতে ধরে আপনাকে দিয়ে দেওয়া হবে, এটা অ্যাকচুয়ালি ফাইনাল টেস্ট চলছে, আপনার লাইফের একটা কনক্লুশনে আপনি পৌঁছে যাবেন। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, এখানে বলা হচ্ছে অনেক সময় কি হয়, আমরা যখন অনেকটা স্পিরিচুয়াল হয়ে যাই না, আমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল ইগো বাড়ে, যে আমি তো অনেক কিছু করছি, আমি তো অনেক কিছু করছি। তো অ্যাকচুয়ালি আমরা তো করি না, আমরা জাস্ট ইনস্ট্রুমেন্ট, আমরা জাস্ট পপেট, আমাদের থ্রু আমাদেরকে দিয়ে কাজ করানো। তো এই ইগোটা আছে হালকা ফুলকা, ওটাকে আপনি শেষ করে দিন মেডিটেশনের মাধ্যমে। প্রসপারিটি লাইজ আহেড, ওকে, আপনার লাইফে প্রসপ্যারিটি আসতে চলেছে আপকামিং ডেজ। আর এই প্রসপ্যারিটি ওই প্রসপ্যারিটি না যেটাখানে আমরা মনে করি অনেক অনেক টাকা, অনেক অনেক সম্পত্তি, না, এই প্রসপ্যারিটি মানে আপনার ভাইব্রেশনটাই এত পজিটিভ হয়ে যাবে যে আপনি সবকিছুই অ্যাট্রাক্ট করতে পারেন। আর এখানে টেক টাইম টু ব্রিথ আউট, আচ্ছা আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন, ঠিক আছে, ইনহেল এক্সেল প্র্যাকটিসের মাধ্যমে ওই শরীর খারাপ হওয়ার যে ম্যাটারটা সেটাও এখানে কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক অ্যাস্ট্রোলজি কার্ডস আপনাদের জন্য কি বলছে। অ্যাস্ট্রো অরিকলস, স্টার কোডস, অ্যাস্ট্রো অরিকল কার্ডস, এটা ক্লাইমেট, ট্রানজিটস, ওকে। আপনি যদি কোনো পলিউশন জায়গায় থাকেন না, মানে আমিও যেরকম কলকাতা শহরে থাকি, ভীষণ পলিউশন এখানে, তাই তো সেই রকমই যদি আপনি এমন একটা জোনে থাকেন যেখানে খুব দূষণ, তো সেই দূষণ থেকে না ধীরে ধীরে ডিট্যাচ হওয়ার চেষ্টা করুন। আপনি ভাববেন যে এটা কি বলছে, খুবই কি সোজা নাকি যে আমি একটা জায়গা সবকিছু ছেড়ে আরেকটা জায়গায় শিফট হো, আরে মেন্টালি শিফট হন আগে, মানে আপনি আগে ম্যানিফেস্ট করুন এটা, যে আমি দূষণ মুক্ত পরিবেশে থাকবো। আগে যদি আপনি 5D মানে ফিফথ ডাইমেনশনে এটাকে ম্যানিফেস্ট করেন তবে না 3D তে গ্রাউন্ড হবে। তো এটা আগে আপনাকে মেন্টালি নিজেকে পরিষ্কার জায়গায় রাখবেন, আপনি সেটা মেন্টালি আগে ম্যানিফেস্ট করুন, তারপরে ওটা 3D তে গ্রাউন্ড হবে। তো এটা এখানে করতে হবে, কারণ পলিউশনের মধ্যে থেকে না আপনার শরীর খুব মানে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে অ্যালায়েন্স, ওকে। আপনাকে যে কাজটা দেওয়া হবে অ্যাজ আ গুরু আর গাইড হিসেবে, তো সেইখানে অনেক ফলোয়ার্স এর দরকার আছে, এটা তো আমি বললামই। তো যাদেরকে আপনি তৈরি করবেন তাদেরকেও আপনি বলবেন যে তারা যাতে আপনার এই ইনার উইজডম আর নলেজটা স্প্রেড করে সব জায়গায়, কারণ এটা দরকার। আপনার সোল পারপাসে অনেক অ্যালায়েন্সও আছে, অনেকেই আছে, অনেক সাথী আছে।
ভিশন, ওকে। বটম অফ দ্য ডেক হচ্ছে স্ট্রেংথ। আফটার দিস ফুল মুন আপনার না ওয়ার্ল্ডকে দেখার এবং এই পৃথিবীর সমস্ত ঘটনাকে দেখার ভিশনই পাল্টে যাবে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এর পেছনে ডিভাইন প্ল্যানস কি আছে, ইউনিভার্সাল প্ল্যান কি আছে, ফিউচার প্ল্যান কি আছে, এগুলো সব আপনি বুঝতে পারবেন। কারণ এখানে থার্ড আই চাকরার ব্যালেন্সিং এর এনার্জি দেখা যাচ্ছে। যাদের থার্ড আই চাকরা ব্যালেন্স থাকে তারা সুদূর ভবিষ্যৎকে না অনুমান করতে পারে, সঠিক অনুমান তাদের, পসিবিলিটিস না, পসিবিলিটিস অন্য জিনিস। তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে ডিভাইন প্ল্যানস কি আছে। ওকে, সো দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। আজকে আমি অনেকটা ডিটেইলেই রিডিং করেছি, এটা এর জন্যই করলাম বিকজ অনেকদিন পর রিডিং এসেছে তাই। ট্যারো কার্ডস কি বলছে? Five of Cups, Two of Swords, Ace of Wands, Page of Wands, Ace of Cups. Okay, ট্যারো কার্ডস বলছে যে এই টেস্ট বা যে পরীক্ষাটা আপনার চলছে এটাতে পাশ করা মাত্রই আপনাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে। এখানে আছে খুব লাভ, ইমোশনাল অফার, লাভ। তার সাথে রয়েছে এই যে আপনি পলিউশনের মধ্যে থাকেন সেখান থেকে পলিউশন ফ্রি পরিবেশ, যেটা অ্যাজ আ গিফট আপনাকে দেওয়া হবে। স্থান পরিবর্তন হওয়ার এখানে চান্স আছে। অনেকের ক্ষেত্রে আপনার হয়তো ম্যারেজ হয়ে গিয়ে আপনি অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাবেন যেখানে পলিউশন কম থাকবে, অথবা কাজের সূত্রে আপনাকে এমন একটা জায়গায় প্লেসমেন্ট দেওয়া হবে যেখানে পলিউশন কম থাকবে। তো আপনার শরীর যে ভীষণভাবে পার্জ করছে ওটার পার্জিংটা কিন্তু অনেকটাই কমবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো